হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের উপন্যাস 3-এর আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলেছি যে আলোচনায় কী কী থাকছে। আলোচনা হচ্ছে প্রথমত আখতারুজ্জামান ইলিয়াসের পরিচিতি, এটি কী ভিত্তিক উপন্যাস, তারপর যে এখানে যে কতগুলো দল রয়েছে, মতবাদ রয়েছে, বামপন্থী, ডানপন্থী, জাতীয়তাবাদী দল, এগুলোর ব্যাখ্যা, এবং এই 1969 সালে যে গণ অভ্যুত্থানমূলক এই চিলেকোঠার সেপাই, এটি যে একদিনে আসেনি, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এই 1969 সালে গণ অভ্যুত্থান এসেছে, এটির বর্ণনা, মূল বিষয়বস্তু। এখানে আমি বেশ কয়েকটি চরিত্র দিয়ে রেখেছি যারা অনেক বেশি গুরুত্ব বহন করে এই উপন্যাসে, এই চরিত্রগুলোর বৈশিষ্ট্য এবং সবশেষে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট, এটি কী ভিত্তিক উপন্যাস, কী উপন্যাস, কোন কোন বৈশিষ্ট্য রয়েছে এই উপন্যাসের, সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরু করছি চিলেকোঠার সেপাই। এটি মূলত 1986 সালে প্রকাশিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের এটি প্রথম উপন্যাস। দ্বিতীয় উপন্যাস হচ্ছে খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াস মূলত 1943 সালে গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে ঢাকায় ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন। তো এখানে আমি প্রথমেই লিখে রেখেছি যে কথা সাহিত্যিক বলতে আমরা বুঝি হচ্ছে যারা ছোট গল্প এবং উপন্যাসগুলো রচনা করেন তাদেরকে কথা সাহিত্যিক বলা হয়। তো কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের এটি প্রথম উপন্যাস যেখানে 53টি অনুচ্ছেদ রয়েছে, অনেক অনুচ্ছেদ, যেটা দেখলে আমরা অনায়াসেই বলতে পারি যে এটা একটা এপিক ধর্মিক বা মহাকাব্যিক উপন্যাস, কারণ এটি বিশদ বর্ণনা দেওয়া আছে। এরপর হচ্ছে এটি মূলতই রাজনৈতিক উপন্যাস। আর আমরা এই উপন্যাসে কয়েকটা দল দেখতে পারি, সেগুলো হচ্ছে বামপন্থী দল দেখতে পারি, ডানপন্থী দল দেখতে পারি এবং জাতীয়তাবাদী দল দেখতে পারি। সেই সাথে বগুড়া থেকে ঢাকার স্থানগুলোর ঘটনাসমূহগুলোকে রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন। খুব কাছাকাছি বগুড়া থেকে ঢাকার যে স্থানগুলো রয়েছে, এই স্থানগুলোর নগর এবং গ্রামের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা যে চিত্র, সেগুলো এখানে স্থান পেয়েছে। তো এখানে যে আমি এই যে দলগুলো লিখে রেখেছি, মূলত অনেকেই আমরা বুঝি না যে এই বামপন্থী দল বা ডানপন্থী দল বা জাতীয়তাবাদের দল কাকে বলা হয়। তো বামপন্থী দলের বৈশিষ্ট্য হচ্ছে তারা মূলতই সামাজিক সাম্য বা সমতাদের সমর্থন করে, অর্থাৎ বৈষম্যকে তারা মেনে নিতে পারে না এই বামপন্থী দল। আর ডানপন্থী দল হচ্ছে যারা মূলতই পুঁজিবাদে বিশ্বাসী, অর্থাৎ ব্যক্তি মালিকানায় বিশ্বাসী। আর জাতীয়তা দল বলতে আমরা জাতীয়তাবাদকে সমগ্র জাতি বা মানব জাতির যেখানে প্রত্যেককে সমানভাবে সমর্থন করা হয়, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল। তো এরপর আসছি, আমি এখানে বেশ কয়েকটি সাল লিখে রেখেছি। প্রথমেই হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। আসলে আমরা এই যে চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস, এটি যে 1969 সালের গণ অভ্যুত্থান, তো 69 এটা তো একদিনে এই গণ অভ্যুত্থান আসেনি। মূলত 69-এর আগেও আমরা কিন্তু সামাজিকভাবে, ভাষার দিক থেকে, নির্বাচনের দিক থেকে, শাসনতন্ত্রের দিক থেকে, শিক্ষার দিক থেকে আমরা নানানভাবে বৈষম্যর সম্মুখীন হয়ে আসছি। তো এই যে প্রেক্ষাপটগুলো, এই প্রেক্ষাপটের পরে কিন্তু এই যে 1969 সালের গণ অভ্যুত্থান, প্রত্যেকের নবজাগরণ, প্রত্যেকের নবচেতনা, প্রত্যেকের স্বাধিকার আন্দোলনের চেতনা আসে এই 1969 সালের দিকে। তো আমরা দেখি 1952 সালে আমরা জানি ভাষা আন্দোলনের জন্য অনেক ভাষা শহীদরা প্রাণ দিয়েছেন। এরপরে হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়, এরপর হচ্ছে 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন হয়, 1962 সালের শিক্ষা আন্দোলন হয়, 1966 সালের 6 দফা আন্দোলন হয়। আর এই 1966 সালের 6 দফা আন্দোলনের পর এটা হচ্ছে বাঙালির বাঁচার দাবি, মুক্তির দাবি। তো এই যে 1966 সালের, এটা কিন্তু বাঙালির ম্যাগনা কার্টাও বলা হয়। এই যে 1966 সালের যে 6 দফা আন্দোলন, এই আন্দোলনকে সক্রিয় করতে শেখ মুজিবুর রহমান কিন্তু যারপনাই কার্যক্রম করে গিয়েছে এবং তিনি প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জীবনের অর্ধেক জীবনী সে জেলে থেকেছেন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। তো এই এতগুলো আন্দোলনের পর যখন 1966 সালের 6 দফা আন্দোলন হলো, তার পরবর্তীতে 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে তিনি এবং আরও 34 জন, মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন, এজন্যই মূলত টার্গেট ছিল শেখ মুজিবুর রহমানকেই বন্দী করা এবং তার সহকর্মীদের বন্দী করা, যাতে করে বাংলাদেশের স্বাধীনতাকে পণ্ড করে দেওয়া যায়। তো যখন 1968 সালে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, এর পরেই গণজোয়ার আসলো, গণজাগরণ আসলো, গণচেতনা আসলো, নবজাগরণ আসলো, গণ অভ্যুত্থান আসলো। তখনই 1969 সালে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো এবং এর প্রেক্ষাপটে আসলে এখানে বিশদ কথা এবং বিশদ ব্যাখ্যাও রয়েছে, তবে খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি। তো এই যে 1969 সালে যে গণ অভ্যুত্থান, এটি মূলত বগুড়া থেকে ঢাকা শহরের বা গ্রামের যে চালচিত্র, যে প্রেক্ষাপটগুলো ছিল, যে জীবনচিত্রগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং ধীরে ধীরে ধাপে ধাপে অনেক সংগ্রাম, নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ পেয়ে থাকি। আর এই যে এখানে 7টি আমরা জানি যে 7টি স্তম্ভ যা কিনা স্বাধীনতা আন্দোলনের
পরিক্রমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর আসছি মূল বিষয়বস্তুতে। 1969 সালের গণ অভ্যুত্থান, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান ভিত্তিক উপন্যাস, যেখানে গ্রামীণ জীবনের শ্রেণী সংগ্রাম ও শহর জীবনের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তো আমরা ধীরে ধীরে চরিত্রের মধ্য দিয়ে গ্রামীণ জীবনের যে শ্রেণীর সংগ্রাম, যে শ্রেণী বৈষম্য, এগুলো দেখবে, এবং শহর জীবনের যে ওই তৎকালীন সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে উত্তাল জনসমুদ্র, যে উত্তাল আন্দোলন, এগুলো আমরা দেখব। প্রথমেই আমি চরিত্রে দিয়ে রেখেছি ওসমান গনি ওরফে রঞ্জু। ওসমান গনি হচ্ছে চিলেকোঠার সেপাই। প্রথমত আমরা বলে নেই যে চিলেকোঠাটা মূলত কি। চিলেকোঠা হচ্ছে যে একতলা, দোতলা বা তিনতলা যেগুলো বাসা রয়েছে, তাদের সিঁড়ির ওপরে একেবারে শেষের একেবারে উপরে ছোট্ট একটি ঘর থাকে, একদম সিঁড়ির সঙ্গে লাগানো, সেটাকে বলা হয় চিলেকোঠা। আর এই চিলেকোঠায় কিন্তু বাথরুম করার মতো কোনো অবস্থা নেই, শুধুমাত্র সে সেখানে থাকতো, রাতে ঘুমাতো, খেত, এবং সে বাথরুম করতো অফিসে গিয়ে। আর এই রকম একটা চিলেকোঠায় থাকতেন হচ্ছে এই ওসমান গনি। আর এই চিলেকোঠা থেকেই তিনি মূলত ঢাকা শহরের সকল কিছু প্রদর্শন করতেন। তিনি কিন্তু অনেক স্বপ্নময়ী একটা চরিত্র, তিনি মনে মনে অনেক কিছুই কল্পনা করতেন। তার মধ্যেও কিন্তু একটা উদ্যমতা, স্বাধীনতার আন্দোলনের যোগদান করা, স্বাধীনতার পক্ষে কথা বলা, যুদ্ধ করা, মিছিল করা, মিটিং করা, তার মধ্যেও কিন্তু এরকম ইচ্ছা জাগ্রত হতো, কিন্তু সেটা একান্তই মনে মনে। সে কিন্তু এই পুরো উপন্যাসটির মধ্যে সকল কিছুই তিনি মনে মনে করেছেন, তিনি প্রত্যক্ষভাবে কোনো কিছুর সঙ্গেই জড়িত ছিলেন না। তো এই জন্যই তার মধ্যে যেহেতু এই যে তার উদ্যমতা, তার ইচ্ছা পোষণ, তার যে অভিলাষ, এই সকল কিছুই রয়েছে বলে, স্বাধীনতা আন্দোলনের পক্ষে রয়েছে বলেই তাকে চিলেকোঠার সেপাই বলা হতো। সেপাই হচ্ছে সিপাহী বা সৈন্য, তো তিনি হচ্ছে মূলত চিলেকোঠার সেপাই। তিনি মূলত মধ্যবিত্ত সুবিধাবাদী প্রতিনিধি। তার পরিবার কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ায় চলে যায়, শুধু তিনি এখানে রয়ে গেছেন। তিনি চিলেকোঠা থেকেই সবকিছু প্রদর্শন করতেন, কিন্তু তিনি সক্রিয়ভাবে যোগদান করতেন না, এই জন্য তাকে সুবিধাবাদীও বলা চলে। এছাড়াও তাকে হচ্ছে প্রতীকী বা কেন্দ্রীয় চরিত্র বলা হয় এই উপন্যাসের। অর্থাৎ এই পুরো উপন্যাসটাতে সকল কিছুর মধ্যেই তিনি নিজেকে মনে মনে সক্রিয় করে রেখেছেন, এই জন্য তাকে প্রতীকী বা কেন্দ্রীয় চরিত্র বলা হয়। তিনি একজন চাকরিজীবী। তিনি মূলত টিয়ার্স পাকিস্তান ট্রান্সপোর্ট কর্পোরেশনে জুনিয়র কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। তিনি যখন অফিসে যেতেন, তিনি কিন্তু রাস্তার মিটিং মিছিল, ভিক্টোরিয়া পার্কের মিটিং মিছিল, এগুলো কিন্তু প্রত্যক্ষভাবে দর্শন করতেন, কিন্তু তিনি যাবার বা সেখানে অংশগ্রহণ করার মতো সাহস বা সক্রিয়তা তার ছিল না। এরপর হচ্ছে তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির। ওসমান গনি অত্যন্ত রোমান্টিক ছিলেন। তিনি যে তার ফ্ল্যাটেরই মকবুল হোসেনের মেয়ে রানুকে তিনি পড়াতেন, তো রানুকে তিনি মনে মনে পছন্দ করতেন, রানুও মনে মনে তাকে পছন্দ করত। তো সারাদিন শেষে ঘরে ফিরে রানু তখন বলেছিল, এতক্ষণে আসলেন। রানুর এই কথাটি তার কানে সবসময় বাজত, কিন্তু রানুকে তিনি কখনোই মুখ ফুটে বলতে পারেননি। সে কোনো কিছুই বলতে পারে না, মূলত এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত সে কোনো কিছুই মুখে বলতে পারে না বা কার্যক্রম করতে পারে না, শুধু পুরে নিঃশেষিত হয়। তারপর হচ্ছে স্বপ্নময়ী। এই উপন্যাসের শুরুটাই হয়েছিল স্বপ্ন দিয়ে, অর্থাৎ তিনি যেহেতু বাংলাদেশে ছিলেন এবং তার পরিবার যেহেতু ইন্ডিয়ায় ছিল, তো তিনি স্বপ্ন দেখেন তার মা বিলাপ করছেন যে তার বাবা মারা গেছে, কিন্তু কোনো দুই ছেলে এক ছেলেও নেই, এই কথা নিয়ে বিলাপ করছেন। এছাড়াও তিনি তারই ফ্ল্যাটের মকবুল হোসেনের ছেলে আবু তালেব যখন রোডে মারা যায়, তখন কিন্তু সেই আবু তালেবের সেই লাশটিকে নিয়ে নানান জায়গায় নানান কথা হচ্ছিল। তার মনে মনে চিৎকার করতে ইচ্ছা করছিল যে, বা তিনি লাশ দেখলে বা লাশের কথা শুনলে তার মনে তার চিনচিন করে তার পেট ব্যথা শুরু হতো। আবার যখন মিটিংয়ে মিছিলে সবাই বের হতো, তখন তিনিও মূলত মনে হচ্ছে যে তিনিও মিটিংয়ের মিছিলে যোগদান করবে, সক্রিয় নেতা হয়ে উঠবে। এসব কিন্তু তিনি সবসময় স্বপ্ন দেখত। তো এই দিক থেকে কিন্তু তাকে স্বপ্নময়ী একটা চরিত্র বলা হয়। নীরব বিপ্লবী, তিনি সকল কিছুই প্রত্যক্ষ করেছেন, কিন্তু তিনি ওই চিলেকোঠা থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি নীরবভাবে বিপ্লব করেছেন। তিনি মনে মনে স্বপ্নে তিনি সকল কিছুর সাথে, এবং তিনি একটা রহস্যময়ী চরিত্র। সিজোফ্রেনিয়া হচ্ছে মানসিক ব্যাধিগ্রস্ত রোগী। নার্সিসাস বলতে এখানে একটা শব্দ রয়েছে, যা হচ্ছে স্বীয় বা স্বকীয়তা বা দ্বৈততা বা দ্বিধান্বিততার মধ্য দিয়ে মূলত নিঃশেষ হয়ে যাওয়া, এটা হচ্ছে নার্সিসাস। তো এই নার্সিসাস চরিত্র হচ্ছে ওসমান গনি। তো এই হচ্ছে ওসমান গনির সার্বিকভাবে পরিচয়। সে হচ্ছে চিলেকোঠার একজন সেপাই। তিনি ওই চিলেকোঠা থেকে বেরিয়ে আসতে পারেন। চিলেকোঠা থেকেই তিনি মনে মনে স্বপ্নে অনেক কিছুই দেখেছেন, সক্রিয় নেতা হিসেবে হয়ে উঠেছেন নিজেই। সুবিধাবাদী প্রতিনিধি, প্রতীকী চরিত্র, লাজুক, রোমান্টিক, স্বপ্নময়ী, নীরব বিপ্লবী, রহস্যময়ী, এবং তিনি সবশেষে দেখা যায় যে তিনি এই যে মানসিক দ্বিধাদ্বন্দ্ব বা দ্বৈত যে একটা মনোভাব, যে তিনি যাবেন কি যাবেন না। তারপর হচ্ছে ওসমানের বন্ধু হচ্ছে এই যে আনোয়ার, আলতাফ, তারা কিন্তু মূলতই সক্রিয় নেতাকর্মী, তো তাদের সাথে যোগদান করবে কি করবে না, এই সব দ্বিধান্বিততার মধ্যে দিয়ে কিন্তু তার এই পুরো উপন্যাসটি আমরা দেখতে পারি। এরপর আসছে হচ্ছে আনোয়ার হচ্ছে ওসমানের বন্ধু। তিনি মূলত একজন কলেজ শিক্ষক।
বামপন্থী নেতা। এই যে শুরুতেই বললাম যে বামপন্থী যারা কিনা সাম্য বা সমতাদের সমর্থন করে, বৈষম্যতাকে দূরে রাখে, বৈষম্যকে তারা সমর্থন করে না, এরা হচ্ছে বামপন্থী নেতা। তো এরকমই আনোয়ার হচ্ছে বামপন্থী নেতা। তিনি একজন প্রতিবাদী চরিত্র, সাহায্যকারী কিন্তু সুবিধাবাদী মধ্যবিত্ত। আনোয়ার তিনি মূলত কলেজ শিক্ষক ছিলেন, কিন্তু কলেজ শিক্ষক থাকাকালীনও যখন 1969 সালে গণঅভ্যুত্থানের সময় ঢাকা যখন উত্তাল হয়ে উঠেছিল, তখন কিন্তু তিনি সেই সংগ্রামে, সেই আন্দোলনে যোগদান না করে, সেই মিটিং মিছিলে যোগদান না করে তিনি গ্রামে ফিরে আসে। মূলত এই আনোয়ার যদিও গ্রামে এসে তারই আত্মস্বজন যারা কিনা শোষক শ্রেণী বা যারা কিনা গ্রামে যোদ্ধার মহাজন হিসেবে দাঁড় হয়ে রয়েছে, তারা যদিও এই আনোয়ারের আত্মীয় স্বজন, কিন্তু আনোয়ার তাদেরকে সেই গ্রামের শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচার থেকে প্রতিরোধ করতে চেয়েছেন। কিন্তু এই আনোয়ার শেষ পর্যন্ত জমিদার যোদ্ধাদের যে ক্ষমতা, সেটাকে তিনি প্রতিরোধ করতে পারেননি। বিনিময়ে আরও বেশি সোচ্চার হয়েছেন সেই তৎকালীন সময়ের গ্রামের যোদ্ধারা। তো এদিক থেকে কিন্তু তাকে সুবিধাবাদী মধ্যবিত্ত বলা হয়, কারণ তিনি শহর থেকে গ্রামে চলে এসেছেন। তবে তিনি অত্যন্ত সাহায্যকারী এবং প্রতিবাদীও বটে। তো এগুলো হচ্ছে আনোয়ার চরিত্র। আলতাফ হচ্ছে তিনি ডানপন্থী, তবে তিনি প্রতিবাদী। ডানপন্থী বলতে ওই যে বললাম যে যারা হচ্ছে পুঁজিবাদ বা ব্যক্তি মালিকানায় বিশ্বাসী, তো আলতাফে এরকম একটা চরিত্র, কিন্তু তিনি প্রতিবাদী ছিলেন। খিজির বা হাড্ডি খিজির, এখানে ওসমান গনি যদিও প্রতীক বা কেন্দ্রীয় একটা চরিত্র, কিন্তু খিজির বা হাড্ডি খিজিরই আমরা দেখি পরবর্তীতে সক্রিয় একজন নেতা বা নায়ক হিসেবে দেখতে পারি। তিনি মূলত জারজ। তিনি আসলে কার সন্তান এটা আসলে কেউই জানে না। তো তিনি মূলত নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি এবং সক্রিয় নেতাকর্মী। তিনি কখনো দেখা যেত যে আলাউদ্দিনের গ্যারেজে রিক্সা চালাতেন, আবার কখনো দেখা যেত রহমতুল্লাহর, এই যে আলাউদ্দিন রহমতুল্লাহর গ্যারেজে তিনি কখনো স্কুটার চালাতেন, কখনো রিক্সা চালাতেন। এভাবেই কিন্তু তিনি তার জীবনযাপন পরিচালনা করতেন। তো এই খিজির কিন্তু প্রথম দিকে তার মালিকের যে রহমতুল্লাহ আলাউদ্দিনের গ্যারেজে কাজ করলেও পরবর্তীতে তিনি অন্যায় অবিচারের উপরে সোচ্চার হয়ে ওঠেন। অর্থাৎ এই খিজির এই রহমতুল্লাহর অন্যায় বিচার বা শোষণ তিনি মেনে নিতে পারেন। এই জন্য মাঝে মাঝে রহমতুল্লাহর উপর তিনি চড়াও হয়ে যেতেন। এই খিজিরের মা, তার স্বামী হচ্ছে ফালু মিয়া। এই ফালু মিয়া সবসময় কিন্তু এই খিজিরের মাকে খুব অত্যাচার করতো, মারধর করতো, এরকম করতো। তো খিজির এবং খিজিরের মা এবং ফালু মিয়ার সংসার এভাবেই চলছিল। কিন্তু এই অত্যাচার সহ্য করতে না পেরে তখন খিজির এবং তার মা, তারা দুজনে পালিয়ে খিজির এবং তার মা রহমতুল্লাহর বাসায় আশ্রয় নেয়। তখন গ্যারেজে যদিও রিক্সা চালায় বা এটা সেটা করে তার জীবন জীবিকা নির্বাহ করেন। রহমতুল্লাহর স্ত্রী হচ্ছে মূলত অনেক ধন্যাঢ্য পরিবারের মেয়ে। তো রহমতুল্লাহর স্ত্রী তার নিজের স্বার্থে এই খিজিরের সাথে, জুম্মনের মায়ের সাথে রহমতুল্লাহর বিয়ে দেয়। তো এভাবেই তাদের দিন চলে। কিন্তু খিজিরকে আমরা একেবারেই শেষের দিকে দেখি যে রিক্সা নিয়ে রহমতুল্লাহ তাদের একটা তর্ক বাজে, কারণ মিটিংয়ে বা মিছিলে তারা রিক্সা নিয়ে যাবে, কিন্তু রহমত রিক্সা নিয়ে যেতে দেবে না। তখন এই যে এখানে একটা চরিত্র রয়েছে আলাউদ্দিন, এই আলাউদ্দিনের হুকুমে খিজির এবং তার সহকর্মীরা সহ রিক্সা নিয়ে বের হয়। আলাউদ্দিন কিন্তু মূলতই রহমতুল্লাহর ভাগ্নে ছিল, কিন্তু তারপরেও রহমতুল্লাহকে সমর্থন করতেন না। তখন খিজির কিন্তু তিনি যেহেতু নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি, তিনি গায়ের জোরে হোক বা চেতনার জোরে হোক, সকল কিছুর জোরেই কিন্তু তিনি সকলকে নেতৃত্ব দিয়েছেন। এভাবেই আমরা খিজিরকে দেখি যে প্রতি পদে পদে তিনি সক্রিয় নেতাকর্মী হিসেবে এবং প্রধান নায়ক হিসেবে পরিচয় পেয়েছেন। এরপর হচ্ছে রহমতুল্লাহ। এই রহমতুল্লাহ হচ্ছে মূলতই অত্যাচারী বা শোষক শ্রেণীর একজন। তিনি মূলত মহাজন বা গ্যারেজের মালিক এবং মৌলিক গণতন্ত্রী। আমরা জানি মৌলিক গণতন্ত্র হলো এমন এক ধরনের সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদর্শনের পরিবর্তে কিছু সংখ্যক, অল্প সংখ্যক নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে জাতীয় নির্বাচন করা হয়, যেখানে জনগণের ভোট কিন্তু প্রত্যক্ষভাবে নয়, বরং জনগণের ভোট পরোক্ষভাবে নির্বাচন করা হয়। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। অর্থাৎ যেখানে জনগণের ভোটের কোনো মূল্যায়ন থাকে না, তারা প্রত্যক্ষভাবে ভোট দিতে পারে না। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। আর এই মৌলিক গণতন্ত্রই জারি করেছেন হচ্ছে আইয়ুব খান তৎকালীন সময়ে। তো এই রহমতুল্লাহ এই আইয়ুব খানের আঞ্চলিক প্রতিনিধি। তিনি আইয়ুব খানকে সমর্থন করতেন, অর্থাৎ পাকিস্তানকে সমর্থন করতেন। তো এই রহমতুল্লাহ কিন্তু একজন দুশ্চরিত্র লোক বটে, কেননা তিনি খিজিরের মাকে ভোগ করেছেন এবং মৃত্যুর দিকে ধাবিত করেছেন। এরপরে হচ্ছে আলাউদ্দিন হচ্ছে সক্রিয় নেতা, কিন্তু তিনি বুর্জোয়া চরিত্র হচ্ছে যারা হচ্ছে পুঁজিবাদে বিশ্বাসী, অর্থাৎ সামাজিক আধিপত্য বজায় রাখার জন্য অর্থ পুঁজি করে রাখে। কিন্তু আলাউদ্দিন কিন্তু মূলত একজন সক্রিয় নেতাও ছিলেন এই গণ অভ্যুত্থানের সময়ে। এরপরে হচ্ছে খয়বার গাজী। তিনি মূলত একজন মেম্বার, দুশ্চরিত্র বটে, মামলাবাজ, পাকিস্তানের দালাল, খুনির সর্দার, ছদ্মবেশী ধার্মিক, মিথ্যাবাদী আইয়ুব খানের আঞ্চলিক প্রতিনিধি। 1969-এর গণ অভ্যুত্থানের সময় আমরা দেখি যে এই রহমতুল্লাহ এবং খয়বার গাজী, এই দুটো চরিত্র মোটামুটি আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এই খয়বার গাজী শত শত বিঘা জমির মালিক। আবার এই খয়বার গাজী একটা খোয়ার ছিল,
অর্থাৎ তিনি তিনি যে অঞ্চলে থাকতেন সে অঞ্চলের সবার গরু চুরি করে তার খোয়ারে রাখতেন এবং সেখান থেকে আবার গরু ছাড়িয়ে আনতে যে টাকা লাগে সেই টাকাটা এই খয়বার গাজী ভোগ করতেন। এভাবে কিন্তু তিনি গ্রামের সকলের সর্বনাশ করেছেন এবং সকলকে তিনি শোষণ বা অত্যাচার করেছেন। এছাড়াও আরও অনেক চরিত্রই রয়েছে, যেমন আলী বক্স, তিনি একজন সক্রিয় নেতা। মকবুল সাহেব এই রহমতুল্লাহর ফ্ল্যাটে থাকতেন। রানু মকবুল সাহেবের মেয়ে। তারপর হচ্ছে আবু তালেব মকবুল সাহেবের ছেলে, সক্রিয় কর্মী হিসেবে ছিলেন এবং তিনি এই 1969 গণ অভ্যুত্থানে তিনি তার জীবন দেন। স্কুল মাস্টার জালাল উদ্দিন, তো এই জালাল উদ্দিন কিন্তু তিনি অতি সহজেই মানুষকে বিশ্বাস করতেন, বিশ্বাসপ্রবণ ছিলেন এবং তিনি সকলকে সহযোগিতাও করতেন। অর্থাৎ তিনি যে একজন স্কুল মাস্টার, তার মধ্যে সেই লোভ লালসার সীমাবদ্ধতা সবসময় ছিল এবং তিনি কোনো না কোনোভাবে সক্রিয়ভাবে এই 1969 সালের গণ অভ্যুত্থানে যথাযথ চরিত্র হিসেবে সফল হয়েছেন। এছাড়া রয়েছে করম আলী। জাহাঙ্গীর অত্যন্ত মেধাবী দেখি আমরা এই উপন্যাসে। ফালু মিয়া, এই যে বললাম যে খিজিরের বাবা, অত্যন্ত দুশ্চরিত্র বা অত্যাচারী একজন, স্ত্রীকে সবসময় ধরে পিটাতো। সুখনলাল মুচিকেও আমরা পাই। লতিফ সর্দার, তিনি মূলত প্রথম দিকে যদিও 1969 সালে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ছিলেন না, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে একটা চেতনা আসে। এরপর দেখেছি গ্রামের একটি বট গাছ, বৈরাগী ভিটার বট গাছ যাকে বলা হয়। এই বট গাছ হচ্ছে অনেকেই যারা গণঅভ্যুত্থানে আন্দোলন করছিলেন তারা মূলত একসঙ্গে থাকার জন্য বা মিটিং করার জন্য, মিছিল করার জন্য বা আলাপ আলোচনা করার জন্য, সকল কিছুর জন্য তারা একটা নির্দিষ্ট স্থান বা জায়গা করার চেষ্টা করে। তো এই বৈরাগীর বট গাছের কাহিনী এখানে বর্ণনা হয়েছে যে এই বৈরাগীর বট গাছকে কেটে মূলত এখানে যেহেতু প্রচুর জায়গা লাগবে মিটিং করার জন্য বা সকলে অন্যান্য গ্রাম থেকে আসবে, তো এই বট গাছ কিন্তু মূলতই অনেক জায়গা জুড়ে রয়েছে। তো এই বট গাছটাকে কাটলে তাদের যে মিটিং করার জন্য বা তাদের সক্রিয়ভাবে সকলে অংশগ্রহণ করার জন্য অনেক বেশি কাজে লাগবে। লেখক এভাবে বর্ণনা দিয়েছেন যে দীর্ঘদিনের জঞ্জালটা দূর হয়ে গেল। অর্থাৎ এই জঞ্জালটা, এই বটগাছটা মূলত একটা প্রতীকী অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা ভিক্টোরিয়া পার্কের মিটিং দেখি। মকবুল সাহেবের ছেলে আবু তালেব যখন 1969 গণ অভ্যুত্থানের আন্দোলনে মিছিলে মিলিটারি গুলিতে নিহত হয়, তখন এই আবু তালেবের হত্যার প্রতিবাদে ভিক্টোরিয়া পার্কে মিটিং ডাকা হয়। কিন্তু মিটিংয়ে আয়োজকদের উদ্দেশ্য ব্যর্থ হয়, কেননা সর্বদলীয় সংগ্রাম কমিটির ইচ্ছে ছিল যে এই যে আবু তালেবের যে ছোট ভাই রঞ্জু, মূলত এখানে ওসমান গনির নামও ওরফে রঞ্জু, এবং দেখা যায় যে আবু তালেবের ছোট ভাই তার নামও কিন্তু রঞ্জু ছিল। তো এই রঞ্জুকে দিয়ে মূলত এই মঞ্চে তুলে মঞ্জুর যে বুক ভাঙা কান্না তা জনগণকে শোনাতে চেয়েছিলেন এবং সংগ্রামে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। কিন্তু এই যে পাকিস্তানি দালাল রহমতুল্লাহ, এর জন্য এটা হয়ে ওঠেনি, কেননা তিনি কৌশলে রঞ্জুকে নরসিংদী পাঠিয়ে দেয়। তাই মিটিংয়ের দিন রঞ্জু উপস্থিত থাকতে পারে না। কিন্তু রঞ্জুর বাবা মকবুল সাহেব, তিনি বৃদ্ধ, নেতারা মনে করেছিলেন যে সে কাঁপতে কাঁপতে স্টেজে দাঁড়াবে, কাঁপতে কাঁপতে পড়ে যাবে, কিন্তু না, মকবুল স্টেজে উঠে তার ঠোঁটে কপালে সে বলে তার ছেলে আবু তালেব গত মাসের 8 তারিখে নিউ মার্কেটের সামনে নীলক্ষেতের মোড়ে পুলিশের গুলিতে মিছিল থেকে মারা গেছে। মকবুল বলে তার একটি ছেলে মারা গেছে, কিন্তু আরেকটি ছেলে আছে, তাকে যদি সে না বাঁচাতে পারে তারে কেমনে সে বাঁচাবে, এটাই তার জিজ্ঞাসা ছিল। সে কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছিল। অর্থাৎ মকবুল মূলতই তার দ্বিতীয় ছেলেকে বাঁচিয়ে রাখার দাবি করেছিল। আর এই মকবুল মূলত এই মিটিংয়ে ছাত্র নেতাদের উদ্দেশ্য ব্যর্থ করে ফেলে। এভাবেই কিন্তু আমরা বৈরাগীর ভিটা এবং ভিক্টোরিয়া পার্কের মিটিং দেখি। তো মূলত আখতারুজ্জামান ইলিয়াস এই পুরো উপন্যাসটিকে দুটি ঘটনা সমান্তরালভাবে সামনে এগিয়ে নিয়ে গেছে। প্রথমটি হচ্ছে 1969 গণ অভ্যুত্থানকালীন রাজনৈতিক ঢাকা শহরের চিত্রকে তিনি অগ্রসর করেছেন, এবং দ্বিতীয়ত চিলেকোঠা হতে উসমানের মুক্ত হওয়ার যে প্রেরণা সেটাকে তিনি স্পষ্ট করেছেন। এছাড়াও আখতারুজ্জামান ইলিয়াস শহর এবং গ্রামের জীবনকে তিনি স্পষ্ট করেছেন। মিছিল, মিটিং, কারফিউ জারি, গুলি, হতাহত, এই সকল কিছু কিন্তু গ্রামে অতটা ছিল না। তাই গণ আন্দোলনের রূপটা এখানে শোষক ও শোষিতের বিরুদ্ধে রূপ নিয়েছে। অর্থাৎ গ্রামে কিন্তু শোষক এবং শোষিত, এই যে রহমতুল্লাহ, তারপর হচ্ছে খয়বার গাজীর মতো শোষক এবং শোষিত শ্রেণীরা তারা আইয়ুব খানের আঞ্চলিক প্রতিনিধি হিসেবে তাদেরকে শাসন এবং শোষণ করেছেন। অর্থাৎ তারা শোষক উচ্চ শ্রেণী তৈরি করেছেন, যারা কিনা কৃষক আর কৃষি শ্রমিকদের ওপর শাসন, শোষণ এবং অত্যাচার করে। বিশেষভাবে এই আখতারুজ্জামান ইলিয়াস গ্রামের ঘটনাকে, এই যে খয়বার গাজীর যে গরু চুরি করার বিষয়ে, সে যে গরু চুরি করে তার খোয়ারে দিত এবং মানুষ সেই খোয়ার থেকে টাকা দিয়ে নিয়ে আসতো, সেই টাকাটাও সে ভোগ করতো। এই যে গরু চুরির যে একটা ঘটনা, এই ঘটনাকে চিলেকোঠা সেপাই উপন্যাসে গ্রাম পর্ব একটা সাজিয়েছে। আর এই যে ভিক্টোরিয়া পার্কের মিটিং, মিছিল, কারফিউ জারি, হতাহত, মিলিটারির আন্দোলন, গুলি, মিলিটারিদের অত্যাচার, নির্যাতন, শোষণ, এই সকল কিছু কিন্তু আমরা শহরের চিত্রের মধ্যে দেখতে পারি।
তো আমরা লাস্ট স্টেজে আসছি যে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। প্রথমে হচ্ছে গণ অভ্যুত্থানের পটভূমিকায় এই উপন্যাসটি। আমরা প্রথমে শুরু থেকে যে শেষ পর্যন্ত আলোচনা করলাম, এই প্রত্যেকটি কিন্তু গণ অভ্যুত্থানকে উদ্দেশ্য করে 1969 সালটাকে উদ্দেশ্য করে 1969 সালের ইতিহাসটাকে উদ্দেশ্য করে এই পটভূমিকায় কিন্তু এই উপন্যাসটি রচিত হয়েছে। এটা হচ্ছে এপিক ধর্মীয় উপন্যাস। আমরা শুরুতেই বলছি যে 53টি অনুচ্ছেদ রয়েছে, বা মহাকাব্য বলতে আমরা বোঝাই যে যেটা হচ্ছে একান্তই বর্ণনাত্মক, একটা বৃহত্তর সমাজ সংস্কৃতির একটা বর্ণনাত্মক ব্যাখ্যা সেখানে থাকবে, যেটা হচ্ছে এই চিলেকোঠার সেপাইয়ের মধ্যে রয়েছে। এই জন্য কিন্তু এটি এপিক ধর্মীয় উপন্যাস বলা হয়। তারপর হচ্ছে পরাবাস্তববাদী উপন্যাস। এটা অবশ্যই পরাবাস্তববাদ হচ্ছে আপেক্ষিক বিষয়, অদৃশ্যমান বাস্তবতা, যেটা আমরা দেখতে পারি ওসমান গনির মধ্য দিয়ে। ওসমান গনির মধ্যে কিন্তু সে সবসময় কিন্তু মানে সক্রিয়ভাবে তিনি রাজনীতিতে থাকতে চেয়েছিলেন, মিটিং মিছিলে থাকতে চেয়েছিলেন, কিন্তু সবগুলোই হচ্ছে মনে মনে, বাস্তবতার মধ্যে সে ছিলেন না। কিন্তু তার শরীর, তার মন, তার মানসিকতা, তার রক্ত সবসময় কিন্তু টকবক করতো। তার এই যে অন্যায়, অবিচার, শোষণ, অত্যাচার এগুলো দেখে সে সবসময় তার মধ্যে একটা রক্তক্ষরণ হতো। কিন্তু তার এই সকল বাস্তবতা, সকল অভিজ্ঞতা, সক্রিয়তা সবই হচ্ছে অদৃশ্যমান বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে। এই বিষয়টি হচ্ছে পরাবাস্তবকে নির্দেশ করেন। এরপর হচ্ছে শ্রেণী সংগ্রামমূলক উপন্যাস এটাকে বলা চলে, কারণ এখানে আমরা দেখি যে দুটো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর চরিত্র রয়েছে, এবং তাদের মধ্যে যে সবসময় সংঘর্ষ, শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন এগুলো দেখা যায়। তো এর ভিত্তিতে কিন্তু এটি শ্রেণী সংগ্রামমূলক উপন্যাস বলা হয়। এরপর হচ্ছে সামন্ত ভিত্তিক উপন্যাস। সামন্ত ভিত্তিক উপন্যাস এটা আমরা অবশ্যই বলতে পারি, যেমন হচ্ছে আলাউদ্দিন চরিত্রের মধ্যে দেখতে পারি। তারপর হচ্ছে খয়বার গাজী, রহমতুল্লাহ, এরা কিন্তু সামন্ত প্রতিভু। তো এই ভিত্তিতে কিন্তু সামন্ত ভিত্তিক উপন্যাস এখানে আমরা বলতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই যে উপন্যাসের দুটি প্রেক্ষাপট চরিত্রই আলোচনা করলাম, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ওসমান গনি রঞ্জু, আনোয়ার, আলতাফ, খিজির এবং কিছু শোষক শ্রেণী রয়েছে এদেরকে। গণ অভ্যুত্থানের সময় গ্রাম এবং শহরের প্রত্যেকটি ছোট ছোট চিত্র, কাহিনী, ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট চিন্তা চেতনা, সকল কিছুর মধ্য দিয়েই কিন্তু এই গণ অভ্যুত্থানটি প্রতিষ্ঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের চিত্রকে অনেক বেশি বাস্তববাদী করে তুলেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তো আমরা সবসময় সবশেষে আমরা দেখতে পারি যে ওসমানের বিকৃত মানসিক অবস্থার মধ্য দিয়ে কিন্তু এই চিলেকোঠা সিপাহীটি শেষ হয়ে যায়। তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে এটা আখতারুজ্জামান ইলিয়াস, রাজনৈতিক উপন্যাস, কিছু দল, তারপর হচ্ছে 1969 সালে এতগুলো পর্যায় শেষ করে 1969 সালে গণ অভ্যুত্থান, এরপর হচ্ছে মূল বিষয়বস্তু যেখানে 1969 সালে গণ অভ্যুত্থান ভিত্তিক উপন্যাস, যেখানে গ্রামীণ জীবনের শ্রেণী সংগ্রাম ও শহর জীবনের রাজনৈতিক প্রেক্ষাপট ও তার পরিণতি তুলে ধরেছেন। বিশেষ করে ওসমানের যে পরিণতি আমরা দেখতে পারি, তিনি অবশেষে বিকৃত মানসিক রোগী হিসেবে তাকে ঘুরতে দেখা যায়। এরপর হচ্ছে কিছু চরিত্র এখানে লিখে রেখেছি, প্রধান চরিত্র এবং অপ্রধান কিছু চরিত্র রয়েছে যারা এই উপন্যাসটিকে প্রাণবন্ত করেছেন, এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের নামকরণ, সফলতা, এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এইগুলো আপনাদেরকে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।